জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন জাতিক। সঙ্গে আছি আমি শারমিন পুতুল। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে আজ। এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে হট্টগোলের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি যুক্ত হব তার সাথে। জাওয়াদ, দক্ষিণ প্লাজার সামনে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং জুলাই যোদ্ধারা কি বলছেন জানাবেন? আপনি যেমনটি বলছিলেন যে এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছিল বা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে, সেটি সকাল 10:30 নাগাদ। তারা 3টি দাবি নিয়ে মূলত এখানে অবস্থান নিয়েছে। যদিও তাদের যে অবস্থান সেটি গতকাল রাত থেকেই তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি সেটা এই জুলাই সনদে থাকতে হবে এবং তাদের যে পুনর্বাসনের কথা তারা বলছেন এবং এর যে আইনি ভিত্তি দিতে হবে সেই দাবিগুলো নিয়ে মূলত তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। এবং সকালে যেটি হয়েছে, এখানে আপনি জানেন যে যেহেতু প্রধান উপদেষ্টা এখানে থাকবেন এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখানে থাকবেন, এছাড়া বিশিষ্টজনরা থাকবেন এবং বিভিন্ন সামাজিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই পুরো সংসদ ভবন এলাকায় কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এর মধ্যেই আমরা যেটাকে ফেন্স অর্থাৎ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বেড়া দেওয়া রয়েছে সেটি টপকে মূলত 10:30 11টার মধ্যে এই সময়ের মধ্যে ঢুকে পড়ে। যদিও তাদের এখন পর্যন্ত বের করে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা এখানে দায়িত্বরত আছেন তাদের একাধিক কর্তাব্যক্তির সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু এখানে প্রধান উপদেষ্টা থাকবেন, একটি নিরাপত্তার বিষয় আছে, তাদেরকে অনুরোধ করা হবে বা যাদের এখানে আসলে প্রবেশের পাস যারা যেটি বলছেন যে অনুমোদন নেই তাদের বের করে তারা দিবেন। এবং এখন পর্যন্ত এর ঘটনা ঘটার পরে কিন্তু সব ধরনের অর্থাৎ এই সংসদ ভবন সংশ্লিষ্ট যারা রয়েছে অথবা এই অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা রয়েছে তারা ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমদের যাদের সুনির্দিষ্ট পাস রয়েছে, প্রবেশের অনুমতি রয়েছে, তাদেরকেও প্রবেশ করতে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। বলা হয়েছে যে বেলা 2টা নাগাদ এখানে প্রবেশ করতে দেওয়া হবে। এবং যারা এখানে অবস্থান নিয়েছে, আপনি যাদের কথা বলছিলেন যে জুলাই যোদ্ধা, তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যদি থাকবেন। তাদের কাছে এটি আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকাল নাগাদ কয়েক ঘন্টা বাকি আছে জুলাই সনদ স্বাক্ষর হবে এবং এই স্বাক্ষর যেহেতু এখন অনিবার্যই বলা চলে এখানে একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তখন তারা শেষ মুহূর্তে এখানে যে অবস্থান নিয়ে তারা আসলে কতটুকু সফল হবেন এই প্রশ্নের উত্তরে তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় অবস্থানে থাকবেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান থাকবেন এবং তারা এটিকে বিশ্বাসঘাতকতা বলছেন। এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে এবং এই বেইমানি করতে দেওয়া হবে না বলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং নিবেন এই বলে তারা এখন পর্যন্ত এই অবস্থানে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই সনদ ঘোষণা ঘিরে জুলাই সনদ সই ঘিরে যেই অবস্থা তার সবশেষ। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জুলাই সনদ স্বাক্ষরের নামে কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছে। এটি কোনো জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্য তখনই হয় যখন সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করে। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে। গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, এ বিষয়ে তাদের অধিকার রয়েছে। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন DMAP-এর আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে কোরআন তেলাওয়াতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা।
প্রজ্ঞাপন জারি না করায় এবার চাকরি জাতীয়করণের এক দাবিতে টিএসসি মোড়ে বিক্ষোভ শেষে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 2টা থেকে আমার অনশন শুরুর কথা জানিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। বিক্ষোভ শেষে কি বলছেন শিক্ষকরা, জানাবেন। জি, যেমনটা আপনি বলছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে 12ই অক্টোবর থেকে শিক্ষকরা 3 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। 3 দফা দাবির মধ্যে প্রথম দাবিটি ছিল 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, দ্বিতীয় দাবি ছিল 1500 টাকা চিকিৎসা ভাতা এবং তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে উৎসব ভাতা, মূল যে বেতন সেই বেতনের 75% করতে হবে। এই 3টি দাবি নিয়ে তারা 12ই অক্টোবর থেকে আন্দোলন করছেন এবং আপনি জানেন যে এই আন্দোলনের সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার তারা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করার পরে শিক্ষা উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে যে 5% বাড়ি ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেটি তারা করতে পারবেন, কিন্তু এর বেশি তারা বাড়াতে পারবেন না। এরপরেই শিক্ষকরা তারা এই দাবিটি প্রত্যাখ্যান করেন এবং তখনই তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন। সবশেষ আজকে রাজু ভাস্কর্যের টিএসসি প্রান্তরে, সেখানে তারা টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্য থেকে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকে তারা যে ঘোষণাটি দেন সেটি হচ্ছে যে দুপুর 2টা থেকে তারা আমরণ অনশনে বসবেন এবং আগামীকাল 12টায় কালো পতাকার মিছিল করবেন। এবং শিক্ষক নেতারা যারা রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলনটি চলমান থাকবে। সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা যারা রয়েছেন তাদের যেহেতু ক্লাস কার্যক্রম চলছে না, তারা যাতে ঢাকায় এসে এই আন্দোলনে যুক্ত দেন এবং এই আন্দোলন যদি এই দাবিটি তাদের যে 3 দফা দাবি সেই দাবিটি যদি তারা না মেনে নেন, তাহলে অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যদি এই দাবি না মেনে নেন, তাহলে তারা যমুনা ঘেরোয়ের মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। তো এখন যেটি অবস্থান, আমি শহীদ মিনারে এখন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আসছেন এবং যেহেতু আজকে জুম্মাবার, অনেক শিক্ষক জুম্মার নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়ে এসেই তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে আমরণ অনশন কর্মসূচিটি শুরু করবেন। আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ঢুকে পড়েছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলু রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা আসবেন, আমরা কথা বলবো এবং আজকের এই পরিস্থিতির কারণে আজকের বিকেলের জাতীয় জুলাই সনদ এই সুস্পষ্ট আপনারা যে দাবি তুলেছেন, শহীদ আহত জুলাই যোদ্ধাদের ভাতা ইত্যাদি, আমরা সেটা ব্যবস্থার জন্য বলছি। তার এই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যদি দ্রুত চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন আজকের অনুষ্ঠান, এবং যাতে করে এই যে সনদ যেখানে আপনাদের কথাগুলো যুক্ত হয়েছে সেগুলো যেন সকলের স্বাক্ষর আমরা নিতে পারি, তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিতে পারি, সেই জন্য সহযোগিতা করে আপনারা, আশা করছি আপনারা জায়গাটা ছেড়ে দেবেন। এখনই কিছুক্ষণ পরে নামাজের জন্য বাইরে ব্যবস্থা হচ্ছে, নামাজের সময়ের মধ্যে আপনারা ছেড়ে গেলে আমরা কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ, সবার কাছে আমাদের কৃতজ্ঞতা, এবং আমরা আশা করছি যে আজকের সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি বাস্তবায়িত হবে। সবাইকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবনে জুলাই ঐকমত্য কমিশনের সভাপতি কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, 93.5 গ্রাম রূপা, নগদ টাকা ও মোটরসাইকেল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শরীফুল ইসলাম জানান, প্রথমে চট্টগ্রাম থেকে শাহিনকে গ্রেফতার করে ডিবি। তার দেওয়া তথ্যে ফরিদপুর অভিযান চালিয়ে প্রথমে প্রায় 100 ভরির মতো স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর বরিশালে অভিযান চালানো হয় আরেক সহযোগী সুমনের বাড়িতে, সেখানে বাকি 90 ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবি অভিযান পরিচালনাকারী দলটি। স্বর্ণ চুরির ঘটনায় আরও 2 অভিযুক্ত উত্তম কানাই ও নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শাহিনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি।
ডাকসু জাকসু চাকসুর মতো রাকসুতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। 23টি পদের বিপরীতে ভিপি এজিএস সহ 20টি পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্বার। এর আগে 16 বারের মতো সংসদ সদস্য নির্বাচনে কখনোই জেতেনি ছাত্র শিবির। তবে এবার বড় ব্যবধানে জিতল সংগঠনটির সমর্থিত প্যানেল। 12,687 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। একই প্যানেলের SM সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে এজিএস পদে জয়ী হয়েছেন। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্বার জয় পেয়েছেন 11,537 ভোট পেয়ে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 17টি হল সংসদের প্রতিটিতেও নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির। বিজয়ী শিবির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে মন দিতে হবে। চট্টগ্রাম ইপিজেডে ধসে পড়েছে আগুনে পুড়ে যাওয়া ভবনের বিভিন্ন অংশ। স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ভবনটি। এছাড়া ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ পৃথকভাবে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে সকাল 7:30টার দিকে প্রায় 18 ঘন্টা নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23 ইউনিটের প্রায় 18 ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে কঙ্কাল হয়ে যায় 8তলা ভবন। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। ফকির লালন শাহের কুষ্টিয়ার আখড়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। এবারে জাতীয়ভাবে উৎসব পালিত হচ্ছে, আয়োজনে কি কি নতুনত্ব থাকছে জানাবেন। এবারই কিন্তু প্রথম কিন্তু যে জাতীয়ভাবে কিন্তু এবার যে পালিত হচ্ছে যে উৎসব, এই উৎসবের 3 দিনের যে উৎসব আজকেই শুরু হয়েছে এবং এই উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি যে সন্ধ্যায় কিন্তু যে সাংস্কৃতিক মন্ত্রণালয় যে এই সন্ধ্যায় কিন্তু এটি কিন্তু আসলে লালনের যে আখড়াবাড়ির যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি এই অনুষ্ঠানে সেই আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি আসলে করার কথা রয়েছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এখন যে আখড়াবাড়ি এলাকায় পুরো সাজ রব লক্ষ লক্ষ মানুষ কিন্তু এবার এই আখড়াবাড়িতে এসেছেন এবং তারা দেখছেন, তারা ঘুরছেন, তারা লালনের যে আধ্যাত্মিক বাণী, সেই বাণী নিয়ে কিন্তু যে লালনের যারা যারা রয়েছেন তারা গানে গানে সেগুলো প্রচার করছেন, সেগুলোই তারা রপ্ত করছেন এবং তারা সেগুলো আসলে উপভোগ করছেন। এবং তারা বলছিলেন যে আসলে এই যে মানুষের সাথে যে মানুষের যে একটা আসলে যে মিল বন্ধন, সেটি কিন্তু শুধুমাত্র লালনের যে আখড়াবাড়ি সেখানে আসলেই কিন্তু বোঝা যাবে এবং এছাড়া কিন্তু অন্য কোথাও এই চিত্র আসলে দেখা মিলবে না। এবং একটু বলে রাখি যে এই উৎসবকে ঘিরে কিন্তু এর মধ্যে যে আইনশৃঙ্খলা যে 3 স্তরের বিশিষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা এই এখানে কাজ করছেন এবং অস্টাওয়ার সহ বিভিন্ন যে সাদা পোশাকের তারা র্যাব সহ পুলিশ, আনসার এবং যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন, এরকমটি আসলে রয়েছে। এছাড়াও আমি কথা বলেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে, যে তিনি বলছেন যে এই অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন। এই ছিল সর্বশেষ। কুষ্টিয়ার আখড়াবাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।